মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। সকলেরই মনে আছে রোজার সময় বিরোধী দলীয় নেতা আমাকে ওনাদের ইফতার পার্টিতে দাওয়াত করেছিলেন, আমরা সেখানে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার সাথে আজকের হোম মিনিস্টারের সাথে ছিলেন। আমরা সেখানে ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে ডেপুটি স্পিকারের প্রস্তাবটি, যে ওটা ওনাদের দলীয় সিদ্ধান্তের কারণে ওনারা সেটা গ্রহণ করেন, সেটা ওনাদের পলিসির ব্যাপার, কিন্তু আমরা ওনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা চাই যে ডেপুটি স্পিকার আমরা ওনাদের কাছ থেকে চেয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে আবারও পরিষ্কারভাবে আমি বলতে চাই, এই প্রস্তাবটি মাননীয় বিরোধী দলের নেতা এবং মাননীয় বিরোধী দলীয় সদস্যবৃন্দ, আমাদের এই প্রস্তাবটি এখনো ওপেন আছে। আমরা এখনো এই প্রস্তাবটি ওপেন রেখেছি। এই প্রস্তাবটি দেওয়ার মাধ্যমে আবারও আমরা আমাদের পরিষ্কার ইন্টেনশন বোঝানোর চেষ্টা করেছি। যেভাবে ঠিক বিরোধী দলের নেতা সেদিন বলেছিলেন যে আসুন আমরা দুই দল মিলে যদি একসাথে একটি কমিটি গঠন করি, যেখানে জ্বালানির বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারবো। ওনারা যেরকম ওনাদের ইন্টেনশন দেখিয়েছেন, আমরাও সেই সময় আমাদের ইন্টেনশন পরিষ্কারভাবে তুলে ধরেছি। একইভাবে মাননীয় স্পিকার, এই সংসদ অধিবেশন শুরুর আগে আমি ওনার বাসায় গিয়েছিলাম। ওনার বাসায় গিয়ে দেশ পরিচালনা করার জন্য ওনাদের সহযোগিতা আমি চেয়ে এসেছিলাম। একইভাবে আমি নাহিদ ইসলামেরও বাসায় গিয়েছিলাম, এনসিপির কাছে আমি বলেছিলাম দেশ পরিচালনায় আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। মাননীয় স্পিকার, আমি এবং বিরোধী দলের নেতা উভয় আমরা বলেছি সমগ্র বাংলাদেশ এই সংসদ তাকিয়ে আছে, সমগ্র বাংলাদেশ এই সংসদের দিকে তাকিয়ে আছে একটি সুন্দর ভবিষ্যতের জন্য, তাকিয়ে আছে একটি সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য। মাননীয় স্পিকার, এবং সে কারণেই আমরা মনে করি এটি হয়তো বোঝার ভুল হতে পারে বা দেখার ভুল হতে পারে, হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, কিন্তু আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মাননীয় স্পিকার, আমি বলেছি, আমি বলবো এবং বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবো, এখনো বর্তমানেও বলছি, আমরা চাই আমরা একসাথে কাজ করব। কাজ করতে গেলে মাননীয় স্পিকার, অতীতে যতবারই গণতন্ত্র চলতে শুরু করেছিল বিভিন্ন সময় গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের মানুষের কর্মসংস্থান বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র যতবারই বাধাগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি, মাননীয় স্পিকার, বাধাগ্রস্ত হয়েছে। কাজেই এই মুহূর্তে আমরা সকলে যদি গিয়ে একটি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি তুমি কি চাও, আমি বিশ্বাস করি একজন সাধারণ মানুষ বলবে আমরা শান্তি চাই, একজন সাধারণ মানুষ বলবে আমরা নিরাপদ রাস্তা চাই, একজন সাধারণ মানুষ বলবে আমি আমার লেখাপড়া শেষ করে আমি একটি কর্মসংস্থান চাই, একজন গৃহিণী বা একজন নারী বলবে আমি নিরাপদে রাস্তায় যেতে চাই। মাননীয় স্পিকার, আজকে আমরা ইতিহাস নিয়ে হয়তো অনেক ডিবেট করেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমাদের এই ইতিহাসের ডিবেট সেই হামে অসুস্থ বাচ্চার মার মন কি শান্ত করতে পারবে না। তার জন্য তো মাননীয় স্পিকার, অথবা মাননীয় স্পিকার, যে ছেলেটি ইউনিভার্সিটি পাশ করে চাকরি সংস্থানের জন্য মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছে, তাকে কি আমরা আমাদের এই যে ঐতিহাসিক ডিবেট, কে আমরা কি করেছি অতীতে, সেই ডিবেট দিয়ে তাকে কি আমরা কিছু বুঝ দিতে পারবো? মাননীয় স্পিকার, পারবো না। মাননীয় স্পিকার, আমি একটু আগেই বলেছি যে বোরো ধানের এই যেখানে অতিবৃষ্টি হয়েছে সেখানে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে যদি আমরা আমাদের এই মহান সংসদের মূল্যবান ঐতিহাসিক ডিবেট উপস্থাপন করি,
সে যে ফসল হানির যে কষ্ট, সেই কষ্ট কি তার লাঘব করা সম্ভব হবে যদি তার জন্য আমরা কোন একটি ব্যবস্থা করতে না পারি যে আগামী 3 মাস সে কি খাবে? হবে না মাননীয় স্পিকার। তাকে আমার খাবারের ব্যবস্থা করতে হবে, ওই বেকার যুবকটির জন্য আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, হামে আক্রান্ত শিশুর জন্য তার মায়ের সান্ত্বনার জন্য আমাকে ওষুধের ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, আমার কাছে একজন রাজনীতিবিদ হিসাবে মনে হয় খুব সম্ভবত বাংলাদেশের মানুষ যত না রাজনৈতিক ডিবেট চায়, যত না রাজনৈতিক বিভিন্ন বক্তব্য চায়, তার থেকে তারা তাদের সমস্যার সমাধান চায়। মাননীয় স্পিকার, আজকে এই মুহূর্তে মাননীয় স্পিকার, আমার দলের সদস্যরা এবং ক্ষেত্র বিশেষ আমি দেখছি বিরোধী দলের বন্ধুরাও আমার কিছু কিছু কথায় টেবিল থাপড়াচ্ছেন। মাননীয় স্পিকার, এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম, আসলে মাননীয় স্পিকার মোটেও আরামের না। এই চেয়ারটিতে বসলে মাননীয় স্পিকার প্রতি মুহূর্তে মনে হয় যে আগুনের তপ্ত হিট আসছে মাননীয় স্পিকার। হাসার কিছু নেই, আমি যা ফিল করি আমি আপনাদেরকে তাই বলছি, মাননীয় স্পিকার, এই চেয়ারের থেকে উঠে দাঁড়িয়ে আপনার সামনে বক্তব্যে আমি হয়তো অনেক পপুলার কথা বলতে পারতাম, যেটাতে আরো অনেক বেশি তালি হতো মাননীয় স্পিকার, কিন্তু এই চেয়ার আমাকে বলে যে আমি সবসময় পপুলার কথা বলতে পারি না, আমাকে সেটাই বলতে হবে মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দ্য রাইট ডিসিশন, নট দ্য পপুলার ডিসিশন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে এই সংসদের এই সবুজ চেয়ারে যারা বসে আছেন, আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে, রাইট ডিসিশনের ব্যাপারে। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ অধিবেশনের শেষ দিন, আজকে অধিবেশন শেষ হয়ে যাবে। আমার সংসদ নেতা হিসেবে আমার দলের সদস্যদের কাছে, বিরোধী দলীয় বন্ধুদের কাছে, সহকর্মীদের কাছে, সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসুন আগামী অধিবেশন যেটি শুরু হবে সেখানে আমরা আলোচনা করব আমরা কত দ্রুত দেশে বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারি। মাননীয় স্পিকার, আমরা আলাপ করতে চাই, আমি আলাপ করতে চাই আগামী সংসদে কত দ্রুত আমরা কত বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান দেশেই হোক বিদেশি হোক তৈরি করতে পারি। মাননীয় স্পিকার, এই সংসদে দাঁড়িয়ে আমি আলাপ করতে চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের হাসপাতালগুলোতে কত দ্রুত শিক্ষা এবং চিকিৎসা সুবিধা আমরা পৌঁছে দিতে পারি। মাননীয় স্পিকার, দিনের কার্যবিধিতে আপনি যখন শুরু করেন বিভিন্ন সময় বিভিন্ন সংসদ সদস্য বলে ওঠেন তার এলাকায় রাস্তা লাগবে, তার এলাকায় ব্রিজ লাগবে, কারো এলাকায় কালভার্ট লাগবে, স্বয়ং বিরোধী দলীয় নেতা ওনার এলাকার সমস্যার কথা বলেছেন। মাননীয় স্পিকার, আমরা যদি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে না পারি, দেশে
আমরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে না পারি, মাননীয় স্পিকার, বর্তমান প্রেক্ষাপটে যেখানে 30 লক্ষ কোটি টাকার ঋণ নিয়ে এই সংসদ দেশ পরিচালনা শুরু করেছে, সেই দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। আমরা যদি একটি স্টেবল গভর্নমেন্ট রাখি, আমরা যদি একটি স্টেবল পার্লামেন্ট এনশিওর করতে না পারি, মাননীয় স্পিকার, আমরা কোনোভাবেই এই দেশকে সামনে নিয়ে যেতে পারবো না। মাননীয় স্পিকার, এই দেশকে যদি সামনে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের উভয় পক্ষকে একসাথে কাজ করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে আইটি শিল্পের বিকাশ কিভাবে হবে এ ব্যাপারে হয়তো আমাদের মধ্যে ডিবেট হতে পারে, এ ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশের আইটি শিল্পের বহিঃপ্রকাশ হতে হবে, এ ব্যাপারে আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ডিবেট নেই। মাননীয় স্পিকার, সেজন্যই আসুন আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন। আমাদের আলোচনার বিষয়বস্তু হবে মাননীয় স্পিকার, আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যে আমরা অন্য দেশের উদাহরণ দেব না, বরং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। মাননীয় স্পিকার, 1971 সালে এই দেশ যখন স্বাধীন হয়েছে, এই মুহূর্তে আমরা বিভিন্ন বিবেচনায় আমাদের দেশকে যদি স্ট্যান্ডার্ডে ধরি, আমাদের মতন অনেকগুলো দেশ ছিল যারা হয়তো 1972-73 সালে স্বাধীন হয়েছে, তারা আমাদের থেকে এগিয়ে গিয়েছে। মাননীয় স্পিকার, আমরা পারিনি কেন? বিকজ বিভিন্নভাবে এই দেশকে, একটু আগেই যেটা বলেছি মাননীয় স্পিকার, বাধাগ্রস্ত করা হয়েছে গণতন্ত্রকে। মাননীয় স্পিকার, গণতন্ত্র বাধাগ্রস্ত যদি হয়, গণতন্ত্র প্রতিবার বাধাগ্রস্ত হলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু বাধাগ্রস্ত হবে। কাজেই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি বিরোধী দলীয় সহকর্মীদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ডিবেট করব, আমরা বিতর্ক করব, আমরা আলাপ করব, আমরা আলোচনা করব, আমরা বসবো, কথা বলবো, কিন্তু কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।